আর আজ দুয়ারে রিপোর্টারের শুরুতেই নজর রাখবো নিউ টাউনে ধর্ষণ খুনে যাবজ্জীবন। নাবালিকাকে ধর্ষণ খুনে 6 মাসেই যাবজ্জীবন। যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি 2025-এর 6ই ফেব্রুয়ারির মর্মান্তিক পরিণতি হয়েছিল নাবালিকার। আর সেই ই রিক্সা চালক মনোমালিন্য, বাড়িতে ঝগড়া করে নাবালিকা বেরিয়ে যায় আর তারপর মর্মান্তিক পরিণতি, ই রিক্সা চালকের যাবজ্জীবন সাজা। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। জিয়াউল, বারাসত আদালতের কি পর্যবেক্ষণ, কি জানানো হলো? একদম দেখো, সৌমিত্র রায় অর্থাৎ এই নিউ টাউনের নাবালিকা ধর্ষণ এবং খুন, এই ঘটনায় কিন্তু দোষী সাব্যস্ত এবং তারপরে আজকে সাজা ঘোষণা করলেন, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড, অমৃত্যু কারাদণ্ড দিলেন বারাসত পস্ক আদালত। অর্থাৎ একাধিক ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে এবং 3টি ধারায় প্রায় 1.5 লক্ষ টাকা তার জরিমানা করা হয়েছে, সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বারাসত পস্ক আদালত। মূলত নিউ টাউনে 6ই ফেব্রুয়ারি 2025 মায়ের সঙ্গে ঝগড়া করে বেরিয়ে গেছিল এক নাবালিকা। তারপরেই রাতে তাকে টোটোয় তুলে অর্থাৎ বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে সেই সময় একাধিক চালক যাত্রী ছিল, তাদেরকে নামিয়ে দিয়ে নির্জন জায়গায় গিয়ে তাকে ধর্ষণ করে এবং খুন করা হয়। এই ঘটনার পর দুদিন পরই গ্রেপ্তার হয় সৌমিত্র রায়, এই টোটো চালক, এবং তার দীর্ঘ 6 মাস জেল খাটার পরে আজকের কিন্তু সাজা ঘোষণা করলেন বারাসত পস্ক আদালত। অর্থাৎ রেয়ার টু রেয়ার, অর্থাৎ অত্যন্ত নিন্দনীয়, অর্থাৎ কঠিন ভাবে খুন করা হয়েছে এই নাবালিকাকে। তার জন্য তাকে একাধিক ধারায় কিন্তু অভিযুক্ত করা হয়েছে, অর্থাৎ 103 ধারায়। সেখানে অমৃত্যু কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা, সঙ্গে আরো 5 বছরের জেল এবং 65 এখানেও কিন্তু 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা। একেবারে জিয়াউল, আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ, যাবজ্জীবন দোষী সাব্যস্ত এই অভিযুক্ত। সেকশন 65-এ দেওয়া হলো 20 বছরের যাবজ্জীবন, আর 103 যেটা ছিল বিএনএসএস, ওটাতে দেওয়া হলো লাইফ ইমপ্রিজনমেন্ট, ওটাতেও 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এটা এখনো একটু কনফিউশন আছে যে রেপ করে মার্ডার করেছে না মার্ডার করে রেপ করেছে। ইট ইজ নট ক্লিয়ার টু আস। সো হোয়াট এভার মেবি, প্রসিকিউশন এটা প্রুভ করছে যে ওর মধ্যে ইনভলভ ছিল, তাই ওকে শাস্তি দেওয়া হয়েছে। মার্ডারের সেকশন যেটা 103-এর 1-এ বিএনএসএ, তাতে ও যতদিন বাঁচবে এবং 50,000 টাকা ফাইন, যতদিন বাঁচবে ততদিন ভেতরে থাকতে হবে। সেকশন 6 পক্সো অ্যাক্টে ও যতদিন বাঁচবে ততদিন ভেতরে থাকতে হবে এবং 50,000 টাকা ফাইন। আর রেপের যে অভিযোগটা ছিল 65(1), তাতে কিন্তু 20 বছর জেল হলো এবং 50,000 টাকা ফাইন। প্রত্যেক ক্ষেত্রে যদি 50,000 টাকাও না দিতে পারে তাহলে ওরা আরও 5 বছর করে ভেতরে থাকতে হবে। 39টা সাক্ষীকে ডাকতে হয়েছে। আমাদের 19 দিনের মাথায় আমরা চার্জশিট ফাইল হয়। ঘটনার 19 দিনের মধ্যে এটা 7 ফেব্রুয়ারির ইনসিডেন্ট। কেমিক্যাল এভিডেন্স, ফরেন্সিক এভিডেন্স, গেট প্যারেন্ট আমাদের আছে, যেখানে ওর গেট প্যারেন্টটা ম্যাচ হয়েছে। যদি মৃত্যুদণ্ড হতো, মানুষ ভয় পেত যে এরকম কাজ করলে মৃত্যুদণ্ড হবে, এই রায়তে ফাঁসি হলে ভালো হতো, কিন্তু আমৃত্যু কারাবাস দিয়েছে, এটাই থাক। আর উচ্চ আদালতে তো যাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ আমাদের বোনটা তো আর ফিরে আসবে না। 2024-এ বাঁকুড়ার জয়পুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। দোষী সাব্যস্ত কে জানেন? জেঠিমা। হ্যাঁ, এই ধর্ষণের ঘটনায় নাকি এই নাবালিকার জেঠিমা মদত দিয়েছিল। দোষী সাব্যস্ত জেঠিমার 7 বছরের জেল হয়েছে, সাজা ঘোষণা হয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে দেবব্রত রয়েছেন আমার সঙ্গে। দেবব্রতর কাছ থেকে জানবো। দেবব্রত, সাজা ঘোষণা বিষ্ণুপুর মহকুমা আদালতের, এবং সব থেকে দুঃখজনক বিষয় বোধহয় এটাই যে জেঠিমা এই গোটা ঘটনায় মদত দিয়েছিল। একদমই এই প্রশ্নটাই উঠছে, যখন একটি কন্যা, একটি নাবালিকা কন্যা তার পরিবারের লোকের কাছে সুরক্ষিত নয়, তখন সেখানে সমাজ তাকে কি সুরক্ষা দেবে? একটি মেয়ে তার পরিবারের কাছে সব থেকে বেশি সুরক্ষিত থাকার কথা, সেখানে দাঁড়িয়ে তার জেঠিমা অর্থাৎ মাতৃসম জেঠিমার কথায় সে প্ররোচনায় পড়ে এই ঘটনা ঘটিয়েছে। তার জেঠিমা, তার ওই নাবালিকা কন্যার দোষ কি ছিল? না, জেঠিমা তাকে বলেছিল যে তাকে উচ্চশিক্ষা শিক্ষিত করবে, স্কুলে ভর্তি করবে। গরিব ঘরের ওই নাবালিকা কন্যা জেঠিমার কথায় রাজি হয়ে চলে গিয়েছিল এবং জেঠিমা তার পরিচিত গ্রামেরই আসগর আলী
মোল্লা তার কাছে রেখে আসে, সেখানে ওই ব্যক্তির যৌন লালসার শিকার হয় এই নাবালিকা কন্যা। এরপরে তাকে 24 পরগনার জয়দেব মন্ডলের কাছে বিক্রি করে দেয়, সেখানে দিনের পর দিন যৌন লালসার শিকার হয় এই নাবালিকার কন্যা। কোনো মতে সেই নাবালিকা কন্যা একটি ফোন পেয়ে তার পরিবারের লোককে জানায়, পরিবারের লোকজন জয়পুর থানায় জানালে জয়পুর থানার পুলিশ 42 দিন পর ওই নাবালিকা কন্যাকে উদ্ধার করে এবং জয়দেব মন্ডলকে গ্রেপ্তার করে। তার সূত্র ধরেই এই আসগর আলী হোসেন তাকে গ্রেপ্তার করে এবং তার জেঠিমাকে গ্রেপ্তার করে। এরপরে বিষ্ণুপুর মহকুমা আদালতে তুললে দীর্ঘদিন পর, অর্থাৎ 1 বছর প্রায় 4 মাস পর, আজ বিষ্ণুপুর মহকুমা আদালত তাদের দোষী সাব্যস্ত করে জয়দেব মন্ডল ও আসগর মোল্লাকে তাদের 20 বছর সশ্রম কারাদণ্ড এবং জেঠিমাকে 7 বছরের কারাদণ্ড দেয়। তবে এখানেই প্রশ্ন, পুলিশ প্রশাসনকে বারবার আঙুল তোলা হচ্ছে যে সমাজে নারী সুরক্ষা নিয়ে। একটা মেয়ে যখন তার পরিবারের কাছেই সুরক্ষিত নয়, তার জেঠিমার কাছেই সুরক্ষিত নয়, তখন বাইরে কিভাবে সে সুরক্ষিত থাকবে? এই প্রশ্ন উঠছে। স্বাভাবিকভাবে নিন্দার এই প্রশ্ন ঝড় তো রীতিমতো বারবার করে এলাকা। উঠবেই যে একজন সন্তান পরিবারের কাছেই সবথেকে সুরক্ষিত বোধ করে, সেখানে জেঠিমাই এখানে দোষী। 2024 সালে যে একটি নাবালিকা 13 থেকে 14 বছর বয়স, সেই মেয়েটিকে তার জেঠিমা প্রভোগ করেছিল যে তোমাকে ভালোভাবে পড়াশোনা করাবো, কিন্তু তখন সে বুঝতে পারে না যে জেঠিমা তাকে নিজে এরকম করে একটা অসৎ কাজের সঙ্গে তাকে যুক্ত করে দেবে। পারুল মোল্লা মেয়েটিকে 7 বছর তাকে জেল দেওয়া হয়েছে ওই মেয়েটিকে নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে এবার মুচিপাড়ায় নজর রাখবো, সেখানে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ এবং গ্রেপ্তার করা হয়েছে যুবককে। কিন্তু কেন এই নির্যাতনের ঘটনা ঘটলো এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? জানা গেছে জন্মদিনের পার্টির নাম করে নাকি কিশোরীকে এক আত্মীয় নিয়ে যান, কিন্তু তারপর সেই কিশোরী আর বাড়ি ফেরেননি। ঠিক কি ঘটেছে রনক জানাতে পারবে আরো বিস্তারিত। রনক, এর পর কি হলো? এই আত্মীয় কেন নিয়ে গিয়েছিলেন, কি কারণে নিয়ে গেছিলেন, এবং একটা এই ভয়ানক একটা অভিযোগও উঠে আসছে। দেখো, একেবারেই গত পরশুদিন রাত্রিবেলা মুচিপাড়া থানার অন্তর্গত বউবাজার এলাকা থেকে এই নাবালিকাকে তারই পরিচিত একজন দিদি জন্মদিনের পার্টি আছে বলে একটি কলকাতার হোটেলে নিয়ে যায় এবং সেখানে হোটেলে নিয়ে যাওয়া হলে সেই নাবালিকার ওপরে যৌন নির্যাতন করা হয় এবং পরদিন সকালবেলা একজন অভিযুক্ত সেই নাবালিকাকে তার বাড়িতে এসে ছেড়ে দিয়ে যায়। পরিবারের অভিযোগ যে তার গায়ে একাধিক আঁচড়ের দাগ মিলেছে এবং নাবালিকা যেমনটা জানিয়েছে যে তাকে যৌন নির্যাতন করা হয়েছে এবং যে দিদি তাকে নিয়ে গেছে তাকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং যার বিরুদ্ধে মূল অভিযোগ করা হয়েছে তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিশ এবং জোর জবরদস্তি সেই নাবালিকাকে হোটেলের মধ্যে মদ্যপান করানো হয় এবং তারপরে তার উপরে 1 থেকে 2 জন যৌন নির্যাতন করে, এমনটাই কিন্তু তার পরিবারের অভিযোগ। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করলেও সেই পরিচিত যে দিদি তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং আরো একজনের কিন্তু ইতিমধ্যে খোঁজ চালাচ্ছে। অর্থাৎ কি ঘটনা ঘটেছিল বা এর পেছনে আরো কারা কারা যুক্ত ছিল গোটা বিষয়টি কিন্তু মুচিপাড়া থানার পুলিশ একেবারেই তদন্ত করছে পুলিশ। পরশুদিন সন্ধ্যাবেলা আমার ভাগ্নি বাড়িতে ছিলেন একা, আমার দিদি আমার সাথে মুরগির দোকানে আমার সাথেই থাকেন। উনি 5টার সময় দোকান লাগান, 11টার সময় দোকান তোলেন। দোকান তোলার পর বাড়িতে যান তো দেখেন যে মেয়ে নেই। আমরা সারা রাত খুঁজি তো দেখি উনি সকালে ফিরে আসেন। সকালে ফিরে এসে এক ছেলে রোহন সাহানি বলে ওনাকে স্কুটি করে নিয়ে আসে, ঘরের সামনে ছেড়ে দিয়ে যান। আঁচলের দাগ চারিদিকে, উনি ঘরে ঢোকেন। তো আমরা আপনাকে শান্তি ভাই বলি কোথায় ছিলিস? ভাগ্নি আমার বলেন আমাকে নিয়ে গেছিলো রাত্রির সন্ধ্যেবেলায়, নিয়ে গিয়ে বলেছে মাকে বলে দিচ্ছি বলে আমাকে নিয়ে যায়, হোটেলে নিয়ে চলে যায়। নিয়ে গেছিলেন কঙ্গনা সোনকর, পাড়ার মেয়ে, জোর জুলুম করে মদ্যপান করিয়ে ওকে একটা রুমের মধ্যে ঠেলে দেয়। তারপরে উনি বলেন যে আমার গায়ে 2 জন চেপেছিলেন, রোহন শঙ্কর, জয় সাহানি। ফিরলাম ব্রেকের পর। ব্রেকের আগে ঠিক যে খবরে নজর রাখবো বলেছিলাম সে খবরেই নজর রাখবো। পরকীয়ার অভিযোগ উঠছে, স্বামীকে কুপিয়ে খুন স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, বাগুইয়াটির ঘটনা। কিন্তু ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে সুদীপ্ত জানাতে পারবে। সুদীপ্ত, এখনো পর্যন্ত এই স্ত্রীর কোনো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া গেছে বা তার হদিশ পাওয়া গেছে? ঠিক কি ঘটেছে, কেন এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো? দেখো, বাগুইআটি থানার অন্তর্গত জগৎপুর এলাকার চড়কতলার ঘটনা, যেখানে একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির দেহ যার নাম ভোলা হালদার বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে যেমনটা জানা গিয়েছে যে প্রথমে ওই বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং তারা ঘরের মধ্যে ঢোকে, অর্থাৎ স্থানীয় মানুষজন দেখেন যে তার স্ত্রী উপাসনা হালদার কিছু প্রয়োজনীয় নথিপত্র পোড়াচ্ছেন এবং তারা বলছেন যে প্রায়শই তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো, এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। তারা তখনই বাড়ির ভেতরে ঢোকেন এবং মালিককে খবর দেন যেখানে তারা ভাড়া থাকতেন, অর্থাৎ উপাসনা হালদার এবং ভোলা হালদার এই দুজনে। তারপর দেখা
দেখা যায় যে একটি ঘর থেকে মূলত বাথরুম থেকেই এই দেহ মিলেছিল, নৃশংস দেহ পাওয়া গিয়েছিল। এবং তারপর যারা যখন পুলিশকে খবর দেয়, অর্থাৎ স্থানীয় মানুষজন যখন পুলিশকে খবর দেয়, বাগুইহাটি থানার পুলিশ আসে এবং তা করতে করতেই তার স্ত্রী অর্থাৎ ভোলানাথের স্ত্রী, মৃত ভোলানাথের স্ত্রী উপাসনা হালদার, তিনি পলাতক এমনটাই জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি এই উপাসনা হালদারের। যেটা পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে এবং স্থানীয় মানুষজন যেমনটা বলছেন যে মূলত পরকীয়া এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে, অর্থাৎ পরকীয়া সম্পর্কের জেরেই এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয় মানুষজন এবং পুলিশের অনুমান যে এই স্ত্রী কিন্তু খুন করতে পারেন এই ভোলা হালদারকে। সোনিয়া, এখন উনি ঘরে এরকম গন্ডগোল হচ্ছিল দেখে ওই বউটা পুরা গন্ধ পেয়েছে, আমার বৌমা এসে। তারপরে পুরা গন্ধ পরে আমি দরজাটা খুলেছি, খুলে দেখছি কি কতগুলো কাগজপত্র পোড়াচ্ছে। তাই বলে কি এই পোড়াচ্ছিস কেন, কাগজপত্রটা তো তুই বেরো, আমি ঘর তালা দেবো। তা বলছি কি দাঁড়াও, আমাকে একটু টাইম দাও জামা প্যান্ট গুলো গুছাতে। আমি ঠিক আছে তুই বেরোবি, আমি তালা দেবো। তারপরে আমি বসে রয়েছি, আমি বলছি দরজা দিবি না কিন্তু আমরা করছি, তালা দেবো ঘর। তারপরে বলছে কি হ্যাঁ তো আমার বোনের ছেলে আসছে, জগৎপুরে থাকে, আসছে এক্ষুনি। তারপরে বোনের ছেলেটা এসে আমরা বলছি কি এই দেখ তো ঘর, দেখ বাথরুমটা তো। তারপরে বোনের ছেলেটা বাথরুমে গিয়ে দেখে এই ঘটনা। চন্দ্রকোনায় এই খুনের অভিযোগ তো দেখলেন, এবার খণ্ডঘোষ, পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে সেখানে সৎ মাকে পুড়িয়ে মারার অভিযোগ, খুনের অভিযোগ সৎ ছেলের বিরুদ্ধে। শুধু কি তাই, বাবা, সৎ মা, ভাই বোনকে পুড়িয়ে মারার চেষ্টা এবং পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে সৎ ছেলে, মৃত্যু হয়েছে সৎ মায়ের। কেন এইরকম ঘটনা ঘটলো? শরদিন্দু রয়েছেন আমার সঙ্গে। শরদিন্দু, কি কারণ, মানে সৎ ছেলে এরকম ডেসপারেট কেন হয়ে উঠলো? কি কারণ এই খুনের পিছনে? কারণ শুধু সৎ মাকে সে মেরে ফেলতে চেয়েছিল এরকমটা নয়, পরিবারের অন্য সদস্যদেরকেও সে শেষ করে ফেলতে চেয়েছিল। দেখো, প্রাথমিক তদন্তে যেটা পুলিশ মনে করছে যে সম্পত্তিগত বিবাদের জেরেই এই ঘটনা ঘটিয়েছে। কারণ হচ্ছে এই যে খণ্ডঘোষের উদয় কৃষ্ণপুর, সেখানে এই বাড়িটাতেই চারজন স্বামী স্ত্রী তার ছেলে মেয়েকে নিয়ে শুয়েছিলেন এবং গভীর রাতে এই যে কৃষ্ণপদ মিস্ত্রি, তারই সৎ ছেলে বাবুল, সে আসে এবং জ্বালানি তেল প্রথমে ছড়িয়ে দেয় এবং তার আগে দরজা গেটে তালা বন্ধ করে দেয় যাতে বাড়ির কেউ না বেরোতে পারে। অর্থাৎ সবাইকে পুড়িয়ে মারার চেষ্টা তার ছিল এবং তারপরে আগুন ধরিয়ে দেয় এবং সেই আগুন দেখেই গ্রামবাসীরা ছুটে এসে দরজা ভেঙে তাদেরকে উদ্ধার করে এবং এই ঘটনায় কৃষ্ণপদ মিস্ত্রির স্ত্রী সন্ধ্যা মিস্ত্রি তার মৃত্যু হয়েছে এবং বাকিদের মধ্যে কৃষ্ণপদ এবং তার ছেলের অবস্থাও আশঙ্কাজনক। এবং যে অভিযুক্ত এই যে সৎ ছেলে, তাকেও পুলিশ অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেছে, তাই সে এই ঘটনায় জড়িত বলেই মনে করা হচ্ছে। তাকেও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আত্মীয় পরিজনরা তারা জানাচ্ছেন যেটা, যে এই সম্পত্তির দাবি নিয়ে সে বারবারই আসতো এবং হুমকি দিত এবং সেই সম্পত্তিগত বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। বেশ, আমার মাটা মরে গেছে বলে আমার দাদার গায়ে গুরুদোষ হারিয়েছে। আমার দাদা মেঝেটায় শুয়েছিল, আমার দাদাকে রাত্রে এসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কে পুড়িয়ে দিয়েছে? আমার দাদার ছেলেটা, আগে বিয়ের ছেলে আছে প্রথম, মানে সৎ ছেলে। সৎ ছেলে বলতে চাইছে আমার জমি আর ভাগ দেয়নি বলে, তাই আমি মারি দিয়েছি। কে কে ছিল বাড়িতে? ছেলে, একটা ছেলে একটা মেয়ে, আর মা আর বাবা ছিল। ভাই ওটা মরে গেছে, পেট্রোল ঢেলে দিয়েছে, ছুরি পাওয়া গেছে। ছুরি? পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ঘটনা তো দেখলেন, সৎ ছেলের বিরুদ্ধে সৎ মাকে খুনের অভিযোগ। আর এবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ছবি দেখাবো আপনাদের। যে ঘটনা সাংঘাতিক, বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘুমন্ত অবস্থায় নাকি বৃদ্ধকে অস্ত্রের কোপ, এমনটাই অভিযোগে ছেলেকে তো গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কেন এইরকম একটা ঘটনা? নবকুমার রয়েছে আমার সঙ্গে। নবকুমার, মন্তেশ্বরে এই ঘটনা, এই ছেলে কি বলছে, কেন এরকম একটা ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া গেছে? দেখো,
এই মন্তেশ্বরের যে পূর্ব বর্ধমানের যে মন্তেশ্বরের যে আকবরনগরের যে ঘটনা, সেটা পুরোপুরি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তার ছেলে বাড়িতে থাকতো এবং তার মেয়ে ছিল, মেয়ে বাচ্চাকে দিতে গেছিল, বাবা ঘুমন্ত অবস্থায় ছিল। সেই সময় দাদা বাবাকে খুন করেছে, এই অভিযোগ আনে তার বোন। কারণ যে তার পারিবারিক সূত্রে জানা গেছে যে প্রায় বাবা বারবার কাজ করতে বলতো বা বিয়ে করতে, ছেলে কোনো কিছু করতে চাইতো না, এই নিয়ে প্রায় অশান্তি লেগে থাকতো। এবং যখন আজকে আদালতে তোলা হয় ধৃত শহীদুলকে, তখন সে জানায় যে না, আমি বাবাকে খুন করতে যাবো কেন, এটা কে করেছে না করেছে তদন্ত করুক পুলিশের, কারণ আমি এই ধরনের করিনি, আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম এবং আমার দিদিও বেরিয়ে গেছিলো, কিন্তু কারা কি করেছে আমি বিষয়টা জানি না। তদন্ত এই বিষয় নিয়ে করছে মন্তেশ্বর থানার পুলিশ। বেশ, এই বাবাকে মারলে কেন? বাবাকে মারি নাই তো, যদি লোক যদি বলে যে অমুক জনাকে খুন করেছে, সেইটাই সত্যি হয়ে যাবে। আর খুনটা যে করবে তার ধর্ম। কে খুন করেছে বলে মনে হচ্ছে তোমার? ওইটাই তো ধরতে পারি না। আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, আমার দিদিও বাড়ি থেকে বেরিয়ে গেছে, দুজনে একসাথেই বেরিয়ে গেছি। তোমার সাথে বাবার ঝামেলা ছিল না? হ্যাঁ না, আমি তো ছেনু না বাড়তে, এদিকে আমার দিদিও বাড়তে নাই। আর তোমার দিদি তো অভিযোগ করছে যে হচ্ছে তুমি হচ্ছে গিয়ে মেরেছো। আর তার সাথেই এদিকে বেরিয়ে গেছি। এদিকে আবার কাটোয়া মহকুমা হাসপাতাল, সেখানে পচা গলা দেহ উদ্ধার হয়। হ্যাঁ, বুধবার হাসপাতালের স্টোর রুম থেকে এই দেহ উদ্ধার হয়েছে। রণদেব রয়েছে আমার সঙ্গে। রণদেব, এই পচা গলা দেহ হাসপাতালের স্টোর রুমে এলো কিভাবে? এটা তো একটা বড় প্রশ্ন। হ্যাঁ, একদম সোনিয়া, এইটাই বড় প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে এবং যেহেতু পুলিশের প্রাথমিক অনুমান দেহটি 5 থেকে 7 দিনের পুরনো, সেই কারণে গত 7 দিন ধরে যারা পুরুষ বিভাগে কাজ করেছে, পুরুষ ওয়ার্ডে যে নার্স, যে চিকিৎসক এবং যে স্বাস্থ্যকর্মী, প্রত্যেকেরই কিন্তু তালিকা তৈরি করে তাদেরকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং নার্সদের যিনি ইনচার্জ তাকে শোকজ করা হবে। এবং সিসি ক্যামেরাতেও সেই ছবিগুলো দেখা হচ্ছে। চিহ্নিত করা গেছে না চিহ্নিত করা যায়নি? না, এখনো পর্যন্ত দেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহটি যে হাসপাতালের যে কোনো রোগীর হবে, সেই রোগীকে যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে রেল পুলিশ একটি ভবঘুরে মানসিক ভারসাম্যহীন মানুষকে এখানে ভর্তি করে গেছিল আজ থেকে দিন 10 আগে। তার দেহ অনুমান করা হচ্ছে, কিন্তু হাসপাতাল সুপারের স্পষ্ট বক্তব্য যে মেল ওয়ার্ড থেকে কি করে এই রোগী বাইরে চলে গেল এবং যে নিখোঁজ হয়ে গেল, এই বিষয়ে কেন গাফিলতি হয়েছে, কার গাফিলতি, সেটাই এখন খুঁজতে হাসপাতাল সুপার তদন্ত কমিটি গঠন করেছে। সোনিয়া, হসপিটালের ভেতরেই এটা হসপিটালের বেডের উপরেই শোয়ানো আছে, এইদিকে তো ঢোকারও কোনো ব্যবস্থা নেই। ঢুকলে তো হসপিটালের ভেতর থেকেই ঢুকতে হবে, তাছাড়া তো কোনো ব্যবস্থা নেই। পুলিশ আসার পরে সে দেহ উদ্ধার হয়, তারপরে তাকে এখন মর্গে রাখা হয়েছে। উচ্চ পর্যায়ে কমিটি রেখে তদন্ত কমিটি গঠন করছে এবং ওখানকার যিনি নার্সিং ইনচার্জ, আমরা তাকেও শোকজ করছি এবং ওনাকে ইনকোয়ারি কমিটি রেখে ভেরিফাই করা হবে এবং মেল ওয়ার্ডে যত সমস্ত সুইপার থেকে জিডি এবং নার্সিং স্টাফ এবং ওখানে যে ডাক্তাররা ইনভলভ থাকেন রাউন্ডের ব্যাপারে সবাইকে নিয়ে কালকে ইনকোয়ারি কমিটি ভেরিফিকেশন করা হবে। অলরেডি এখন সিসিটিভি স্ক্যানিং চলছে আমাদের। ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্য মৃত্যু, সৌরজিৎ পালের মৃত্যু হয়েছে। এই সৌরজিৎ আলিপুর দুয়ারের ভাটি বাড়ির বাসিন্দার। সম্প্রতি ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল, আর এবার ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃত্যুর ঘটনা। কিভাবে মৃত্যু হলো এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, এ বিষয়ে রাজকুমার জানাতে পারবে। রাজকুমার, কি অভিযোগ উঠে আসছে, পরিবার কি বলছে? কীটনাশক খাওয়ার একটা অভিযোগ উঠে আসছে। যদি এটা হয় তাহলে সে কেনই বা কীটনাশক খেলো, এই প্রশ্নটাও তো উঠে আসছে। একদমই, দেখো, পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন বিকালবেলা এই যে ভাটিবাড়ির যে মেধাবী ছাত্র, যে একদিকে হচ্ছে পোস্ট অফিসে সরকারি চাকরি করত এবং অন্যদিকে যে কোচবিহার যে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেই ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর 3য় বর্ষের ছাত্র ছিল। এই ছাত্র 15 তারিখ কীটনাশক খায়, ঘাস মারার যে ওষুধ সেই কীটনাশক খায়
এবং তাকে তড়িঘড়ি প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে কোচবিহারের একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় এবং গতকাল রাতে কিন্তু এই ছাত্রের মৃত্যু হয়েছে। কিন্তু কেন এই ছাত্র, এই মেধাবী ছাত্র, এত কম বয়সী 20 বছর বয়সের এই ছাত্র কীটনাশক খেলো, সেই রহস্য কিন্তু আজও উন্মোচন হয়নি। যদিও যেটা জানা যাচ্ছে যে সেটা হচ্ছে যে কি কারণে, কোনো সম্পর্কের টানাপোড়েন, নাকি এই যে সরকারি চাকরি আর ইঞ্জিনিয়ারিং এর যে পড়া, এই দুইয়ের চাপ, এই চাপ সামাল দিতে না পেরেই কি এই ছাত্র কীটনাশক খেলো? পরিবারের পক্ষ থেকে অবশ্য এই ঘটনার এখনো তারা দাবি করছে যে তারা কিছুই বুঝতে পারছেন না এবং তারা পরিবারের মানুষেরা স্বাভাবিক হলে এই বিষয়টি চিন্তা ভাবনা করবেন এবং খতিয়ে দেখবেন এবং ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। একেবারেই তদন্ত করছে পুলিশ। ভালো ছাত্রদের মধ্যে ও পড়ে, আর এই বয়সে একজন মানে শিক্ষিত ছেলে চাকরি করছে, ডাক্তারদের বক্তব্য হচ্ছে পয়জন খেয়েছে এবং পয়জনটা খুব মারাত্মক। হ্যাঁ, এটা এক একটা অঙ্গ ক্ষতি হয়। আমরা আপ্রাণ চেষ্টা করেছি, আপ্রাণ, কোনো দিকে কোনো ত্রুটি থাকে। এমনি কোনো আপনাদের কোনো অভিযোগ বা কিছু কি আছে? না, কাউর প্রতি কোনো অভিযোগ নেই। আর এবার নজর রাখবো ব্যাংক প্রতারণার অভিযোগ, কিন্তু টাকার অঙ্কটা শুনলে আটকে উঠবেন আপনি। 190 কোটি টাকা ব্যাংক প্রতারণার অভিযোগ। হ্যাঁ, ঠিকই শুনছেন, 190 কোটি টাকা। ইডির জালে কলকাতার ব্যবসায়ী হরিশ বাগলা। কিন্তু কিভাবে তিনি জাল বিস্তার করেছিলেন, কি কি তথ্য পাওয়া যাচ্ছে? অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, এই হরিশ বাগলা যার বিরুদ্ধে অভিযোগ 190 কোটি টাকা ব্যাংক প্রতারণার, কিভাবে এই প্রতারণার জাল বিছিয়েছিলেন তিনি, কি কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসের কাছে 5টি ব্যাংকের তরফে, যার মধ্যে 2টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং 3টি বেসরকারি ব্যাংক, যারা অভিযোগ করেছেন এই হরিশ বাগলা নামে কলকাতার ব্যবসায়ী, যিনি লোন নিয়ে বা ঋণ নিয়ে সে টাকা মেটাননি বা ঋণের টাকা মেটাননি। তার টাকার অঙ্কের পরিমাণ 190 কোটি টাকা এবং তারই ভিত্তিতে ইসিআইআর করে ইডি তদন্ত শুরু করে। তদন্ত করতে গিয়ে গতকাল 9টি জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়। প্রায় 50 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে বাগলার বাড়ি থেকে। এছাড়াও 102টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া যাচ্ছে, যেগুলো ভুয়ো বা সেল কোম্পানি নামে এই সমস্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছিল। এখনো পর্যন্ত 80টি সম্পত্তির ডিড পাওয়া গেছে, যেগুলো এই সমস্ত ভুয়ো কোম্পানির নামে এই সমস্ত সম্পত্তি কেনা হয়েছিল এবং তার পরিচিত আত্মীয় বা পরিচিত ঘনিষ্ঠ কাউকে সেই সমস্ত কোম্পানির ডিরেক্টর বা ম্যানেজার দেখিয়ে এই সমস্ত কোম্পানির নামে তিনি দফায় দফায় 2016 সাল পর্যন্ত ব্যাংক ঋণ তুলেছিলেন বা ব্যাংক লোন তুলেছিলেন। নিজের স্ত্রী এবং নিজের নামে এই সমস্ত লোন তুলেছিলেন, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে। সেক্ষেত্রে এই হরিশ বাগলাকে গ্রেপ্তার করা হয় গতকাল এবং গতকাল রাত্রি 11:30টার সময় ব্যাংশাল কোর্টে পেশ করা হয়েছিল। একদিনে কাস্টাডি ইডি পেয়েছিলেন এবং আজকে ইডি স্পেশাল কোর্টে তাকে পেশ করা হয় এবং আদালতের কাছে 102টি ব্যাংক অ্যাকাউন্টের কথা, 80টি জমির সম্পত্তির কথা বা সম্পত্তির ডিডের কথা, 41কে প্যান কার্ড তৈরি করে ফেলেছিলেন ভুয়ো কোম্পানির নামে, এই সমস্ত তথ্য তুলে ধরা হয় ইডির তরফে এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছিল। হরিশ বাগলাকে আগামী শনিবার পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত এবং গোটা বিষয়টা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হনুমান মন্দিরে চুরির ঘটনা, কিন্তু কোটি টাকার চুরির ঘটনা। হ্যাঁ, গয়না টাকা নিয়ে 4 দুষ্কৃতীর চম্পট। আগে সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন। লেকটাউনের হনুমান মন্দির, সেখানে দুষ্কৃতীরা ঢুকেছেন। 4 দুষ্কৃতী ঢুকে কিভাবে একের পর এক চুরি করবে। প্রথমে তারা তালা খোলার চেষ্টা করছে, তালা খুলে তারা ভিতরে যাবে এবং তারপরই তারা একের পর এক চুরি করতে থাকবে। যে ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন সেই ছবি দেখাচ্ছি, কিভাবে একটা একটা করে জিনিস তারা দেখছে এবং তারপর কিভাবে চুরি করছে তারা। এবং এই 4 দুষ্কৃতী চম্পট দেয় চুরি করে এবং যত পরিমাণ চুরি ঘটেছে, চুরির ঘটনা, অঙ্কটা নেহাত কম নয়, কোটি টাকা। এবার তারা একেবারে মন্দিরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে, যেখানে মূর্তি রয়েছে। দেখুন দেখাচ্ছি, দরজা খোলার চেষ্টা করছে। আর দুষ্কৃতীদের এই কীর্তি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। দেখাচ্ছি সেই সিসি ক্যামেরা ফুটেজ। লেকটাউন মোড় থেকে বাঙুর যাওয়ার পথে এই মন্দির, যেখানে এই চুরির ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত পুলিশের তদন্তে কি উঠে আসবে দেখুন। গোটা ঘটনাটা সিসি ক্যামেরায় ধরা পড়েছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। লেকটাউনের ঘটনা তদন্ত করছে লেকটাউন থানার পুলিশ এবং এবার তারা দরজা খুলে মন্দিরের যে দরজা, মূল প্রবেশদ্বার, সেখানে তারা ঢুকে পড়ল
এবং তারপর একজন দুষ্কৃতী বাইরে রয়েছে, বাকিরা ভিতরে চুরির করছে এবং এই গয়না চুরিতে 4 দুষ্কৃতী কিন্তু সবকিছু চুরি করে পালিয়ে যায়। এই মন্দির কোথায়? লেকটাউন মোড় থেকে বাঙুর যাওয়ার পথে এবং তদন্ত করছে লেকটাউন থানার পুলিশ। হনুমান মন্দিরে কোটি কোটি টাকার চুরির ঘটনা, এখনো পর্যন্ত কি তথ্য উঠে আসছে? এই দুষ্কৃতীদের কি ধরা গেছে? প্রীতি রয়েছে আমার সঙ্গে, প্রীতির কাছ থেকে জানতে পারবো। প্রীতি, এই যে চুরির ঘটনা পুরোটা সিসি ক্যামেরায় ধরা পড়েছে, এই 4 দুষ্কৃতী এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে? তাদের ধরা গেছে? একদমই, যে সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে এসছে, লেকটাউন থানার হাতে, তা হচ্ছে ঠিক কাল রাত 1:45 নাগাদ মূলত 4 জনের একটা গ্যাং এই হনুমান মন্দিরে চুরি করতে যায় এবং এই 4 জন মিলে হনুমান মন্দিরে যে সমস্ত সোনা গয়না ছিল, রূপোর গয়না ছিল, সেই লক্ষ লক্ষ টাকার গয়না চুরি করে বেরিয়ে আসে। তবে এখনো পর্যন্ত এই 4 জনই কিন্তু 4 জন চোর যারা রয়েছে তারা কিন্তু পলাতক, তাদেরকে এখনো পর্যন্ত ট্রেস করা যায়নি। তবে লেকটাউন থানার পুলিশ পুরো সিসি ক্যামেরা দেখে ঘটনার তদন্তে নেমেছে। এছাড়াও তাদের কোন রকম হদিশ পাওয়া যায়নি, পুলিশ তদন্ত করছে। 19 আগস্ট চাকদায় ডাকাতির ঘটনা ঘটে। এবার সেই ডাকাতির ঘটনায় উদ্ধার হলো সোনার গয়না। 19 আগস্ট চাকদায় যে ডাকাতির ঘটনা ঘটে স্বর্ণ ঋণদাতা সংস্থায়, সেই সিসি ক্যামেরা ফুটেজও আপনাদের দেখাচ্ছি এবং সেই ঘটনার এবার সোনা উদ্ধার করা গেল। একেবারে আগ্নেয়াস্ত্র দেখিয়ে যে খবরও আমরা আপনাদের দেখিয়েছিলাম, 15 কেজি সোনার গয়না লুট করে নিয়েছিল দুষ্কৃতীরা এবং ডাকাতির ঘটনায় কতটা গয়না এখনো পর্যন্ত উদ্ধার করা গেছে আরো বিস্তারিত রঞ্জিত জানাতে পারবে এ বিষয়ে। রঞ্জিত, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি কি উঠে এলো? কত কেজি গয়না উদ্ধার করা গেল? দেখো, সংস্থার পক্ষ থেকে 15 কিলোগ্রাম গয়না চুরি হয়েছে, এমনটা লুট হয়েছে, এমনটাই তারা অভিযোগ করে আনছিল। ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমে 3 জনকে গ্রেফতার করে একটি ব্যাগ উদ্ধার করে সেখান থেকে 4 কিলো 600 গ্রাম সোনার গয়না উদ্ধার করতে পেরেছে এখনো পর্যন্ত। পাশাপাশি একটি বাইকও বাজেয়াপ্ত করেছে। ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তবে আরেকটি ব্যাগ উদ্ধার করতে পারেনি পুলিশ, কারণ এই ঘটনার দিন দেখা যাচ্ছে 2 দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে একেবারে সংস্থার অফিসের ভেতরে ঢুকে সেখানে ভর সন্ধ্যায় লুট চালাচ্ছিল এবং পরবর্তী সময় আরেকটি ক্যামেরাতে দেখা যাচ্ছে যে তারা ঘুরে বেড়াচ্ছে, সেই লুটের গয়না নিয়ে তারা চলে যাচ্ছে অন্যত্র। সেখানে থেকে 2টি ব্যাগ পুলিশ কিন্তু লক্ষ্য করতে পেরেছে। ইতিমধ্যে একটি গয়নার ব্যাগ উদ্ধার করে সেখান থেকে 4 কিলো 600 গ্রাম গয়না উদ্ধার করতে পেরেছে। তবে এখনো পর্যন্ত পুলিশ চেষ্টা করছে জানার যে আরো গয়না কোথায় রয়েছে, পাশাপাশি এই ঘটনার সাথে এই 3 জন বাদে অন্য কেউ যুক্ত রয়েছে কিনা বা ব্যাংকের কোন রকম গাফিলতি রয়েছে কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে। তবে শুধুমাত্র চাকদাতে একটা রবারি ঘটনা ঘটেছিল গত 19 আগস্টে সন্ধ্যাবেলা। তদন্ত করার পরে আমরা 23 তারিখ যেখানে সন্ধান পেয়ে আমরা 3 জনকে অ্যারেস্ট করেছিলাম। ওই ইনভেস্টিগেশনে দিয়ে আমরা পেলাম কি 3 জন ছিল। তো এই 3 জনটাকে আমরা অ্যারেস্ট করার পরে আমরা 5 দিনের পিসি পেয়েছি। এই পিসি পিরিয়ডে আমরা অনেক জিনিসগুলো উদ্ধার করেছি। আপাতত আমরা একটা ব্যাগ উদ্ধার করতে পেরেছি। ওই ব্যাগ মধ্যে আমরা মোট 166 প্যাকেট, আপনারা দেখতে পাচ্ছেন এইসব প্যাকেটগুলো এরকম আছে। বাঁকুড়ার বেলিয়াতোর জামিনী রায় কলেজের দিকে আমরা নজর রাখবো, কারণ সেখানে ব্লক সভাপতির একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে 2 অধ্যাপককে রীতিমতো শাসাতে দেখা যাচ্ছে। শাসানির অভিযোগ এই ব্লক সভাপতির বিরুদ্ধে, অর্থাৎ কলেজে ব্লক সভাপতির দাদাগিরি যাকে বলা যায়। দেখুন আগে ছবিটা। সম্প্রতি আমরা দেখেছিলাম স্কুলে নেতার দাদাগিরি, যেখানে আমরা দেখেছিলাম যে শিক্ষিকাকে কিভাবে শাসাচ্ছেন নেতার। এবার ব্লক সভাপতির এই দাদাগিরির ভিডিও ভাইরাল। প্রিয়ব্রত রয়েছেন আমার সঙ্গে। প্রিয়ব্রত, ব্লক সভাপতি তিনি কেন কলেজের বিষয়ে ঢুকবেন? তিনি কেন 2 অধ্যাপককে শাসাবেন? শাসানির অভিযোগ উঠে আসছে। কি কারণ এই দাদাগিরির, তার যে অভিযোগ উঠছে? দেখো,
দেখো, বাঁকুড়া যে জামিনী রায় কলেজ রয়েছে সেটা বেলাতোড়ের স্বনামধন্য একজন মহাপুরুষের নামে কলেজ, এবং সেখানেই সেমিনার রুমে এই ধরনের একটি শাসানির ঘটনা ঘটেছে, যেখানে ব্লক তৃণমূল সভাপতি কালীপদ মুখার্জি তার বিরুদ্ধে মূলত অভিযোগটা উঠছে, এবং সেখানে অভিযোগটা উঠছে দাদাগিরি করার, শাসানির, এবং সে শাসাচ্ছেন কলেজেরই ভূগোল এবং বাংলা বিষয়ের 2 অধ্যাপককে। কারণ কি সেটা কিন্তু পরিষ্কার না হলেও এটা শাসানি নয় এমনটাই দাবি করেছেন তিনি। বলেছেন নর্মাল কথাবার্তা হচ্ছিল, সেই কারণেই এই ধরনের ভিডিও যারা ভাইরাল করেছেন তারাই মূলত বলতে পারবেন কেন হয়েছে, কিন্তু এটা শাসানি কোনোভাবে মানতে নারাজ ব্লক তৃণমূল সভাপতি। অন্যদিকে যাদের বিরুদ্ধে যারা শাসানি খেয়েছেন তারা দাবি করছেন শুধু শাসানি দেওয়া নয়, খুনের হুমকি দেওয়া হয়েছে মদ্যপ লোকদের দিকে, এমনটাও কিন্তু অভিযোগ আসছে। অন্যদিকে যারা যখন থানায় অভিযোগ করতে যান, প্রভাবশালী এই নেতার বিরুদ্ধে প্রথমত থানায় অভিযোগ নেওয়া হয় না, পরবর্তীকালে তারা ইমেল মারফত পুলিশ সুপারকে অভিযোগ জানায়, কিন্তু তারপরও কোনো কঠোর শাস্তি দেওয়া হয়নি এই ব্লক তৃণমূল সভাপতিকে। অন্যদিকে এই ঘটনা নিয়ে কিন্তু সরব হয়েছে রাজনৈতিক অন্যান্য ব্যক্তিত্ব, কেননা তিনিও বিজেপি এবং সিপিএম ভাইরাল হতে দেখেছি। সেখানে আমাদের উদ্দেশ্য করেই 2 নেতা কালী মুখার্জি এবং জয়ন্ত দাস বলে যে লোকাল মাতালদের দিয়ে আমাদের মার্ডার করিয়ে দেবে। তো আমাদের ওপরে এইরকম ভাবে যদি আক্রমণ হয়, স্থানীয় মাতালদের দিয়ে যদি আক্রমণ করানো হয়, তাহলে আমাদের সিকিউরিটি, আমাদের যে ফ্যামিলি রয়েছে তাদের দায়বদ্ধতা কে নেবে? প্রশাসনকে আমরা এই ভিডিওটা যেটা করেছে এটা প্রায় 4 মাস আগের ঘটনা। এটা কলেজে একটা সেমিনার হচ্ছিল, জামিনী রায় কলেজে। এরকম কোনো ঘটনা ঘটেনি, কথাবার্তা হচ্ছিল, প্রফেসরের সঙ্গে স্টুডেন্ট ছিল প্রচুর। সিপিআইএম পার্টিটা শূন্য থেকে ভাবছে যদি কোনো রকম প্লাস কিছু করতে পারি। এই ঘটনাটায় কোথাও প্রমাণ করা হয়েছে কি যে আমরা হুমকি দিচ্ছি? কথাবার্তা হচ্ছে, তো কথাবার্তার সঙ্গে হুমকির কি আছে? নন্দীগ্রামে সমবায় সমিতিতে তৃণমূল জয়ী। গড় চক্রবেড়িয়ায় সমবায় সব আসনেই তৃণমূল জয় পেল। সুজিত রয়েছেন আমার সঙ্গে। সুজিত, 3টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বাকি 9টি আসনে তো সব আসনগুলোতেই তৃণমূলের জয়। শুভেন্দু অধিকারীও দাবি করেন যে এটি তার গড়, নন্দীগ্রাম তার গড়, তাহলে সেই গড়েই সব আসন তৃণমূলের। তবে কয়েকটি নির্বাচন সমবায়ের ভোট কয়েকদিন ধরেই হচ্ছিল এবং পরপর দেখা যাচ্ছিল বিজেপির জয়, কিন্তু আজকে যেটা দেখা গেল গড় চক্রবেড়িয়া, সেখানে 12 আসনের গড় চক্রবেড়িয়া সমবায় সমিতির নির্বাচনে সেখানে কিন্তু 12-0 ফলাফলে জিতল তৃণমূল, এবং সেখানে 3টি আসনে ভোটের আগেই একেবারে বলা যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায়, অর্থাৎ কিনা 3টি আসনে বিরোধীরা প্রার্থীই দিতে পারেনি, এবং সেখানে যদিও তাদের অভিযোগ ছিল যে তাদের প্রার্থীপদ বাতিল করা হয়েছে, তাদের হুমকি হুঁশিয়ারি দিয়ে তুলে নিতে বাধ্য করা হয়েছে, কিন্তু ভোট আজকে যে 9টি আসনে হয়েছে সে 9টি আসনের 9টিতেই জয়লাভ করেছে তৃণমূল। এর ফলে খুশি, বাড়তি খুশি তৃণমূল কর্মী সমর্থকরা, কারণ কয়েকটি সমবায়ে এই নন্দীগ্রামে হার হচ্ছিল, খেজুরি পাশেই সেখানেও হার হচ্ছিল, তার মধ্যে এই আজকের জয় তাদেরকে অনেকটাই অক্সিজেন দিল। সাধারণত এই যে নন্দীগ্রামে দেখা যাচ্ছে একের পর এক সমবায় নির্বাচনে যখন জয়লাভ করছিল তখন কিনা বিরোধী দলনেতার নিজের বিধানসভা কেন্দ্র, তাই বাড়তি একটু অক্সিজেন পাওয়া, বাড়তি আনন্দ তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে দেখা গেল। বেশ। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অপসারণ। উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়কে অপসারণ রাজ্যপালের। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সেবক রয়েছেন আমার সঙ্গে। সেবক, কি কারণ, কি অভিযোগ রয়েছে, কেন রাজ্যপাল অপসারণ করলেন? একদমই, দেখো তুমি যেমনটা বলছিলে, আচমকা অপসারণ এমনই নির্দেশ মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়কে অপসারিত করলেন রাজ্যপাল তথা আচার্য। এই ঘটনায় হইচই পড়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে, একই সঙ্গে নানা প্রাসঙ্গিক কারণ উঠে আসছে। কি কারণে হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল, যেটা জানা যাচ্ছে এর অভ্যন্তরে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে, যে গত 25শে আগস্ট সমাবর্তন করার জন্য নির্দেশ দিয়েছিলেন আচার্যকে উপাচার্য সেই নির্দেশ অনুযায়ী এত কম সময়ের মধ্যে করা যাবে না, এমনটা চিঠি নাকি দিয়েছিলেন আচার্যকে, কারণ 17 সালের পর থেকে কোন রকম সমাবর্তন হয়নি, ফলে ব্যাকলগের প্রচুর, এই এত অল্প সময়ে এতজনের সম্ভব নয়। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের ইসির মিটিং হওয়া বাধ্যতামূলক সমাবর্তনের ক্ষেত্রে, এই সব প্রশ্নে সমাবর্তনের বিষয়টা এই কারণেই হঠাৎ এই অপসারণ। বেশ সেবক। বাংলার বাইরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ বারবার করে উঠছে, আগেও উঠেছে। আর এই আবহে মুর্শিদাবাদে অবাঙালি এক মহিলাকে বাঁচিয়ে হরিহর পাড়ার
পুলিশ রীতিমতো নজির গড়ল। কিভাবে, প্রণবের কাছ থেকেই জানবো। প্রণব, দেখো, হরিয়ারপাড়া বিহারিয়া এলাকায় এক মধ্যবয়স্ক মহিলা মানসিক ভারসাম্যহীন, তাকে বিহারিয়া এলাকায় ঘুরতে দেখে গ্রামবাসীরা। তারপরে পুলিশকে খবর দেয় এবং পুলিশকে খবর দেওয়ার পরে ওই মহিলাকে থানাতে নিয়ে আসে এবং রীতিমতন সেবা শুশ্রূষা করে কিছুটা হলেও সুস্থতা ফিরে আসে। তারপরে সে তার পরিচয় জানায় যে সে পাটনা এলাকায় তার বাড়ি। তারপরে হরিয়ারপাড়া থানার পুলিশ পাটনা এলাকার যে থানা রয়েছে সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং মহিলার ছবি পাঠায়। তারপরে তার পরিবারের লোকদেরকে খোঁজ পায়। এরপরে ওই পরিবারের লোকরা আজকে তার স্বামী পুনিত রায় তিনি নিজে আসেন। তারপর সেই স্বামীর হাতে কিন্তু তার স্ত্রীকে শকুন্তলা দেবীকে তুলে দেওয়া হয় এবং হরিয়ারপাড়া থানার আইসি নিজে এই চেষ্টা করে তার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য পুনিত রায় ধন্যবাদ জানিয়েছেন থানার সকল যে স্টাফ রয়েছেন তাদেরকে এবং সত্যিকারের একটা মানবিক উদ্যোগ বলে কিন্তু তিনিও স্বীকার করেছেন। একেবারেই প্রণব, যেখানে বাংলার বাইরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ, সেখানে মুর্শিদাবাদে অবাঙালি এক মহিলাকে বাঁচিয়ে নজির হরিহরপাড়া থানার পুলিশের। वही हुआ था, देवघर गया था तो देवघर से 4 आदमी चला गया, 5 आदमी था आई भी छूट के इधर आ गया। भूल गया था तो हम तो सोचे कि खत्म का हो गया है कि नहीं दुनिया में। अब अच्छा लग रहा है ना? हाँ, ऊपर वाले का यहाँ से साहेब की कृपा। দীঘায় বরাবরই পর্যটকদের ভিড় হয়, কিন্তু জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে সেই ভিড়টা আরও বেড়ে গেছে। আর এবার সৈকত শহর দীঘাতেও যাত্রী সাথীর সুবিধা। পঙ্কজ রয়েছেন আমার সঙ্গে। পঙ্কজ, বরাবর দীঘা মানেই পর্যটকদের ভিড়, আর জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর সেই ভিড় আরও বেড়েছে। এবার যাত্রী সাথী পাওয়া যাবে, অর্থাৎ এক ফোনেই ক্যাব বুক করা যাবে। শুধু সাধারণ মানুষ উপকৃত হবে তা না, পর্যটকরা আরও বেশি সুবিধে পাবেন। দেখো সোনিয়া, তুমি জানো যে দীঘাতে যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই পর্যটকদের জোয়ার নেমেছে। সেক্ষেত্রে জোয়ার নামার পরেই কিন্তু যেখানে টোটো অটোর ভাড়া বাড়ন্তর বাড়ছে, সেক্ষেত্রে এই জেলা পুলিশের পক্ষ থেকে যেখানে আজকে তার যাত্রী সাথী ক্যাব অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করতে পারবে পর্যটক, তার উদ্বোধন হলো আনুষ্ঠানিকভাবে, যেখানে জেলা পুলিশ আধিকারিকরা উপস্থিতিতে এর উদ্বোধন হয়। সেক্ষেত্রে কি পরিষেবা পাওয়া যাবে, যেক্ষেত্রে এক ফোনে সেই ক্যাব তারা বুকিং করতে পারবে এবং সৈকত শহর দীঘায় তারা কিন্তু ঘুরতে পারবে। তুমি জানো যে শহরতলি কলকাতা সহ শহরতলি এলাকায় এই যাত্রী সাথী অ্যাপ চালু হয়েছে, তারপরে এই পূর্ব মেদিনীপুর জেলার সৈকত সরণি দীঘায় এই ক্যাব চালু হয়েছে, যাতে কিন্তু পর্যটকরা খুশি, তারা কিন্তু বুকিং করতে পারবে এবং যে সমস্ত টোটোরা যে ভাড়া বাড়ন্ত ছিল তাদের থেকেও মুক্তি পাবে পর্যটকরা। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে আজকে তার শুভ উদ্বোধন হয়। বেশ, দীঘাতে আমাদের জগন্নাথ ধাম মন্দির এবং তার পরবর্তী সময়ে বহু পর্যটক আসছেন এবং দেশ বিদেশের পর্যটকরা এখন দীঘায় আসছেন। সেই কথা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও দীঘা যখন এসেছিলেন সেই সময় যে দীঘাতে আরো ভালো করে যাত্রীর পরিষেবা আমরা কিভাবে দিতে পারি সেই কথা মাথায় রেখে যাত্রী সাথী যে অ্যাপ ক্যাব বুকিং সিস্টেম আছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই যাত্রী সাথী অ্যাপ আমরা ব্যবহার করি, খুব উপকৃত হই। সস্তায় ভ্রমণ করতে পারি কম বাজেটে। এখানে চালু হলো, এবার এখানে এসেও যাত্রী সাথী অ্যাপ ব্যবহার করে আমরা সেখানে যাতায়াত করতে পারবো, সুবিধা হবে, পর্যটকদের সুবিধা। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় হোটেলে হোটেলে খাদ্য অভিযান, অস্বাস্থ্যকর খাবার সরবরাহের অভিযোগ রয়েছে এবং সে কারণে 20টি দোকানে শোকজ নোটিশ ধরায় খাদ্য ও সুরক্ষা দপ্তর। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুজিত, রয়েছে আমার সঙ্গে। সুজিত, দেখো, যত্রতত্র হোটেল গজিয়ে উঠছে রাস্তার ধার, জাতীয় সড়ক রাজ্য সড়কের পাশে, এবং অভিযোগ উঠছে যেসব হোটেল, একাধিক হোটেলের বিরুদ্ধে অভিযোগ যে পচা বাসি খাবার দেওয়া হচ্ছে, যা জানার পর কিন্তু অভিযানের নামে স্বাস্থ্য দপ্তর এবং তারপরে এই 20টি দোকানকে চণ্ডীপুরে চিহ্নিত করে তাদের শোকজ লেটার ধরানো হয়েছে। আসলে লাগাম ছাড়া
বলা যায় যে তাদের ব্যবহার, তার ফলে খাদ্যে যে বিষক্রিয়ার ঘটনা ঘটছে সেটা কোথা থেকে হচ্ছে তা জানার জন্য কিন্তু একটা ভেতর থেকে কমিটি তারা তদন্ত করে দেখে। তখনই জানতে পারে যে মানুষের অভিযোগ আসছে খাদ্য দেওয়ার ক্ষেত্রে, খাবার দেওয়ার ক্ষেত্রে রীতিমতো উদাসীন ভূমিকা নিচ্ছে হোটেল, বা বলা যায় কারচুপি করছে, বাসি খাবার এবং বলা যায় নষ্ট খাবার দেওয়া হচ্ছিল, তার ফলে অসুস্থ হচ্ছিলেন কাস্টমাররা। তার ফলেই অভিযোগ যায়। অভিযোগ থেকে দেখা যায় যে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা দেখে চণ্ডীপুর এলাকায় এরকম ঘটনা বেশ ঘটছে। 20টি এরকম হোটেলকে চিহ্নিত করে।